রাহুলবাবু বলে গেলেন, প্রথম বক্তা বিজেপির রাজ্যসভার সাংসদ, এসআইআর নিয়ে শুরু করলেন। দফা টফাও আছে, সুমনবাবুদের ক্যাপশনেও রয়েছেন দু দফা, সেগুলো তো রয়েছে। তা রাহুলবাবুর দুটো একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। উনি দফার কথা বলছেন, দফাটা কে ঠিক করে? পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল না নির্বাচন কমিশন? কাকে বোকা বানাচ্ছেন? কখনো দিল্লির নির্বাচন কমিশন বলবে 8 দফায় ভোট, 8 দফায় ভোট হবে। কখনো দিল্লির নির্বাচন কমিশন বলবে 7 দফায় ভোট, পশ্চিমবাংলায় 7 দফায় ভোট হবে। আবার আইন শৃঙ্খলার নাকি এত অবনতি পশ্চিমবাংলায়, তার জন্য দফা বাড়াতে হয়। তাহলে তো নির্বাচন কমিশন স্বীকার করে নিলেন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা সঠিক, তার জন্যই তো 2 দফায় ভোট। আসলে তা নয়। পশ্চিমবাংলাটা হয়েছে বিজেপির গিনিপিগ। আর বিজেপি যে ল্যাবরেটরি চালাচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সেখান থেকে তথাগত বাবু, রাহুল বাবুরা, তারা এখানকার মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন। যে কত দফা করলে সেই দফার মধ্যে দিয়ে প্রমাণ হবে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ঠিক আছে না নেই। আমি যুক্তিতে কোনো বাধা আছে, কোনো উত্তর আছে? ওপেন ফোরামে রাহুলবাবুকে বললাম উত্তরটা দেবেন। 2 দফায় হবে না 8 দফায় হবে, কে ঠিক করে? নির্বাচন কমিশন না কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, নির্বাচন কমিশন এখন কি জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার একজন আছেন, তার টেবিলে সাংবিধানিক পোস্ট, কনস্টিটিউশনাল পোস্ট, ওখানে ভারতীয় জনতা পার্টির পতাকা থাকছে। এটা অবাক ব্যাপার। তার কারণ বলছেন ভোটের হিংসা, সুমনবাবুদের ইস্যু। তা সুমনবাবু 2021 সালে আমার যতদূর স্মৃতি শক্তিতে আছে, যখন পশ্চিমবাংলায় 7 দফায় না 8 দফায় ভোট হয়েছিল বিধানসভার নির্বাচন, প্রথম দফাটা কোথায় হয়েছিল? কুচবিহার। সেখানে মনে পড়ে শীতলকুচি, আবার বলছি নামটা, শীতলকুচি। আপনাদের কেন্দ্রীয় বাহিনী গুলি করে 4 জন মানুষকে খুন করলেন, নিরীহ মানুষ। ভোটের লাইনে গুন্ডা কারা, সমাজবিরোধী কারা, ভোটের রাজনীতিতে হিংসা কারা এনেছে পশ্চিমবাংলায়? জবাবটা দেবেন দয়া করে, প্রশ্ন করছি তো। আবার বলছি কুচবিহারের শীতলকুচি, প্রথম দফার নির্বাচন, 4 জন মানুষ সেন্ট্রাল ফোর্সের গুলিতে নিহত। জবাবটা আছে, উত্তরটা আছে, নাকামি করছেন এখানে এসে? আমি রাহুলবাবুর কাছে দ্বিতীয় প্রশ্ন, উনি অনেক বিদেশি নাগরিক পশ্চিমবাংলায় খুঁজে পেয়েছেন, ওনার আর দোষ কি? তার কারণ উনি যখন বিজেপি থেকে ঠিকঠাক পদ পান না, এই 4-5 বছর আগে, আমার কাছে সেই ক্লিপিংটা রাখা আছে, কিন্তু ওনার ভিডিওটা আমি দেখেছিলাম, ওনার সেই আর্তনাদ কিছু টেলিভিশনেও চলেছিল, কেন দল তাকে বঞ্চিত রেখেছে। সেটা তার দলের ব্যাপারে, এখন রাজ্যসভায় পুরস্কৃত করেছেন, তিনি অনেক কথা বলবেন। সে তো নরেন্দ্র মোদী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে বলা শুরু করেছেন ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া। রাহুলবাবুর বক্তব্য সেটা পরিষ্কার। তা রাহুলবাবু, নির্বাচন কমিশন তো আপনারা চালাচ্ছেন ভ্যানিশ কুমারকে দিয়ে, একটু বলুন না ঘুষপেটিয়া কজন? এসআইআর নিয়ে তো আপনি শুরু করলেন, এসআইআর তো বিহারে শেষ হয়েছে, ঘুষপেটিয়ার তালিকা তো একটাও দিতে পারলেন না নির্বাচন কমিশন। পশ্চিমবাংলায় এসআইআরের লিস্ট, প্রাথমিক যে তালিকাটা তৈরি করলেন গত মাসের 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তারা পাবলিশ করেছেন, যেটায় 6,44,00,000 মানুষকে ক্লিয়ারেন্স দিয়েছেন, আর 60 লক্ষ মানুষকে ওই কী সব ডিসক্রিপিয়েন্সি, ফিসক্রিপিয়েন্সি না এডুকেশন, কী সব নতুন নতুন শব্দ অন্য রাজ্যে হয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আপনি আমাকে বলুন যে জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার কেন নীরব? তারা যে এসআইআরটা করলেন খুব মনোযোগ দিয়ে, কজন ঘুষপেটিয়া তার তালিকাটা চ্যালেঞ্জ করছে এখানে দাঁড়িয়ে, মিথ্যাচারের দল, মিথ্যাবাদীদের দল, তাহলে তার তালিকা কেন প্রকাশ করছেন না? বলুন না না না, ওটা হিন্দু মুসলমানের সমাজকে বিভক্ত করার জন্য ঘুষপেটিয়ার গল্প আমাদের বলতে হবে, হিন্দু মুসলমান করতে হবে। হিন্দু মুসলমান না করলে তো হিন্দুদের ভোট পাওয়া যাবে না, কারণ ওনার বিরোধী দলনেতা তো বলে দিয়েছেন মুসলমান সমাজ আমাদের ভোট দেয় না, তাই তাদের হয়ে আমরা কোনো কাজ করব না, প্রকাশ্য জনসভায় বলেছেন, তারও বক্তব্য টেপ করা আছে। তা রাহুলবাবু, আপনি যে বলে গেলেন শশী পাঁজার বাড়ির ঘটনার নাকি ভিডিও ক্লিপিং সব আপনাদের কাছে আছে,
নির্বাচনের সময় নাকি সেগুলো প্রচার করবেন। আপনি একটু আগে বললেন, এখন কেন সেটা প্রকাশ করছেন না? নাকি সেটা অমিত মালব্য দিল্লি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নকল ছবি তৈরি করছেন, পরে সেটা বের করবেন? আপনাদের হাতে যদি থাকেই সে ডকুমেন্টস, প্রেস করুন, মানুষকে দেখিয়ে দিন। মন্ত্রীর বাড়িতে এত ইট জমা হয়েছে, তিনি জমা করে রেখেছিলেন যে মন্ত্রীর বাড়ি আক্রান্ত। বুঝুন বুঝুন, আসলে পাগলামির একটা সীমা পরিসীমা আছে। ওরা জানে নির্বাচনটা ওরা হেরে গেছে। একদিকে গণেশ কুমার, আরেকদিকে দিল্লির সমস্ত অফিসার পাঠাও। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দিই, দেখুন। আমি অর্ধশিক্ষিত লোক, আপনারা অনেক শিক্ষিত পণ্ডিত সব মানুষ, আপনারা শ্রদ্ধেয় মানুষ। আমার একটা ঘটনা মনে আছে, নির্বাচন কমিশনের আইন বলছি। 2011 সাল পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন, তখনও বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু একটা ভুল করে গিয়েছিলেন। সে ভুলটা হচ্ছে প্রশাসনিক মিস্টেক, আমি বুদ্ধবাবুকে বলবো না। সেটা হচ্ছে, তখন কলকাতা পুলিশের কমিশনার সুমনবাবু, তার নাম ছিল গৌতম মোহন চক্রবর্তী। আপনার অনুষ্ঠানে বহুবার আমন্ত্রিত, আমিও একসঙ্গে তার সঙ্গে শো করেছি। তিনি ছিলেন কলকাতা পুলিশের কমিশনার। বুদ্ধদেব বাবুর তৎকালীন প্রশাসন যে ভুলটা করে গেছিলেন, এরা রাজনীতিতে বাচ্চা ছেলে, যে খবরই রাখে না, খবরই রাখে না রাজনীতি। যে ভুলটা করে গেছিলেন সেটা হচ্ছে 3 বছর অতিক্রান্ত হয়ে গেছিল। নির্বাচন কমিশনের একটা আইন আছে, নজরুলবাবু নিশ্চয়ই জানবেন, যে যারা নির্বাচনটা পরিচালনা করবেন, যে সরকারি অফিসাররা, তাদের এক পোস্টে 3 বছরের বেশি থাকতে পারে না। যদি ভুলবশত কেউ থেকে যায়, নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয়। কিন্তু সরানোরও একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কি? তখন যিনি নির্বাচন কমিশনার ছিলেন, দেখলেন গৌতম মোহন চক্রবর্তী 3 বছর অতিক্রান্ত, তিনি রাজ্য সরকারকে চিঠি দিলেন, দিয়ে বললেন এই গ্রাউন্ডে গৌতম চক্রবর্তীকে আমরা সরাবো, আপনারা রাজ্য সরকার 3টে নামের প্রপোজাল আমাদের কাছে পাঠান। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 3 জনের প্যানেল পাঠিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। তার মধ্যে একটা নাম ছিল রঞ্জিত পচনন্দা। আমি আবার বলছি নামটা, রঞ্জিত পচনন্দা। ইলেকশন কমিশন সেই নামে সিলমোহর দিলেন, রঞ্জিত পচনন্দা কলকাতা পুলিশের কমিশনার হলেন। কার রেকমেন্ডেশন ছিল? রাজ্য সরকারের। তাই যে রাতের অন্ধকারে চিফ সেক্রেটারি বদল হচ্ছে, কারণ দর্শেছেন না। হোম সেক্রেটারি বদল হচ্ছে, কারণ দর্শেছেন না। রাজ্য সরকারের কাছে রেকমেন্ডেশন চেয়েছেন না, তার কারণ অমিত শাহের নির্দেশ ভ্যানিশ কুমারকে করতে হবে। আসলে পেছনের দরজা দিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে। বাংলার মানুষের ক্ষমতায় রায় তারা কোনোদিন জিততে পারবে না। একটা জিনিস স্বীকার করুন, আপনাদের সাংগঠনিক দুর্বলতা, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, পরাজয়ের কারণ সেইটাই। আর দেখুন, আমারও প্রধানমন্ত্রী, আমি তো ভারতীয় নাগরিক, তার নাম নরেন্দ্র মোদী, তিনি আমারও প্রধানমন্ত্রী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি টেলিভিশনে দেখে। আমার ভারতীয় নাগরিক হিসেবে বলতে লজ্জা লাগছে নিজেকে। দেশের প্রধানমন্ত্রী সেখানে বলছেন চুন চুনকে কি করবে অরূপ? চুন চুনকে হিসাব হোগা। দেশের প্রধানমন্ত্রী বলছেন। সে তো লিডার অফ গুন্ডা হয়ে গেছেন নরেন্দ্র মোদী। মার্জনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা কার ভাষা? এটা সভ্য মানুষের ভাষা না গুন্ডাদের ভাষা? চুন চুনকে হিসাব হোগা। ছোটবেলায় সিনেমা দেখেছিলাম সুমনবাবু, শোলে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আমার একটা ডায়লগ মনে আছে, বীরু বলে একটা চরিত্র ছিল, ধর্মেন্দ্র পাঠ করেছিল। উনি যখন গব্বর সিংকে মারতে যাচ্ছেন, বললে চুন চুনকে মারুঙ্গা গব্বর। আর সেদিন দেখলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী চুন চুনকে বাংলার মানুষের জন্যে তিনি হুমকি দিচ্ছেন। এটা হুমকি ছাড়া কি? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি বলবেন? উত্তর চাইছি, উত্তর চাইছি। কেউ কেউ আবার অনুপ্রাণিত যে 75 না 76 বছর বয়সী প্রধানমন্ত্রী কি করে এত ফিট থাকেন, সুস্থ থাকেন। এরম প্রধানমন্ত্রীরা কি ভারতবর্ষে দেখা যায়নি? সত্যি আমরা দেখিনি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যিনি বাংলার মানুষকে হুমকি দেন চুন চুনকে হিসাব হোগা। এ প্রধানমন্ত্রী আমরা দেখিনি, ভারতবর্ষের মানুষ দেখেনি। এই প্রথম দেখলাম। আপনার ইতিহাস সৃষ্টি করলেন, নজির সৃষ্টি করলেন। তাই সুমনবাবু, আপনার কাছে আমার বক্তব্য,
ইংরেজিতে একটা সুন্দর কথা আছে জানেন, আচ্ছা সেটা পরে বলছি। যে কথাটার আগে একটা কথা বলি, যে নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী, 18,000 কোটি টাকার কী সব করবেন টরবেন। 2014 সালে কি প্রতিশ্রুতি ছিল? 2 কোটি বেকারের চাকরি বছরে, প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা। সোহনবাবু, আপনাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমার এই মোবাইলে সেটা কিন্তু আছে লোড করা, আপনি চাইলে আমি ফরওয়ার্ড করে দিতে পারি আপনার নাম্বারে। 2015 সাল, এটা কবে বলেছিলেন নরেন্দ্র মোদী? 2014 সাল। 2015 সাল ফেব্রুয়ারি মাস, আমি তারিখ ধরে বলছি, ফেব্রুয়ারি মাস 2015, এবিপি নিউজ দিল্লির অমিত শাহকে ইন্টারভিউ নিলেন, দিয়ে এই প্রশ্নটাই সেই নির্ভীক সাংবাদিক এবিপি নিউজের অমিত শাহকে প্রশ্ন করেছিলেন যে 1 বছর আগে তো আপনার প্রধানমন্ত্রী বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা করে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেন। অমিত শাহের উত্তরটা সেটাও রয়েছে ইন্টারভিউতে। কি বললেন? আরে ও তো চুনাও কা জুমলা থা, এক্স্যাক্ট এই ল্যাঙ্গুয়েজ, ও চুনাও কা জুমলা থা। দেখুন, আমি হিন্দি ফিন্দি বেশি জানি না, আমার মাতৃভাষা বাংলা, ওইটাই জানি। আমি তো আর রাহুল বাবুদের জন্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তৃতা করতে করতে কারিকর্তা বলছেন, ওরা যশস্বী প্রধানমন্ত্রী বলেন, ওরা কারিকর্তা বলেন, ওরা পান্না প্রমুখ বলেন, ওরা প্রভারী বলে, ওরা আভারী বলে, বাঙালি হেঁচকি তুলছে। যেগুলো কোন ভাষা? এগুলো কোন ভাষা? তা অমিত শাহ যে কথা বলেছিলেন, এই জুমলার মানেটা কি রাহুলবাবু? একটু আমায় জবাবটা দেবেন। ধাপ্পা তো আমি জিজ্ঞেস করেছি হিন্দিভাষী কিছু মানুষের কাছে, ভাই এই জুমলা কথার মানে কি? অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী চুনাও মানে জানি নির্বাচন, তার মানে নির্বাচনী জুমলা। কে বলছেন? অমিত শাহ। আমার কাছে রেকর্ড আছে, কিন্তু আমি দিয়ে দিতে পারি। রাহুলবাবু, ভোটের সময় পার করবো না, এখনই পাঠাতে পারি। আপনি নাম্বার দিন, আপনার নাম্বার নেই আমার কাছে, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, পড়ে নেবেন। তাহলে চুনাও কা জুমলা, অর্থাৎ ভোট এলে মিথ্যে কথা বলবো, পরে ভোভা 18 কোটি টাকাটাও তো 18,000 কোটি টাকাও তো পরে বলবে, ওটা পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চুনাওই জুমলা থা। বলবে না? বলবে না। কি করেছেন বাংলার জন্য আগে জবাব দিন। প্রত্যেকবার 38%, 39% মানুষের ভোট নিয়ে গেছেন পশ্চিমবাংলা থেকে। বাংলার জন্য যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। কিচ্ছু করেনি। একটা জবাব দিন। দিনের পর দিন, বছরে বছরে বাংলায় ভোট এসছে, 38-39% ভোট পেয়েছে বিজেপি, আর বাংলার মানুষকে জুমলা দিয়ে হাওয়া করে দিয়েছেন। আর ভোটের আগে এসে চিৎকার করে তখন বলবেন চুন চুনকে কি বদলা হবে না কি হবে ইত্যাদি ইত্যাদি বলে চলে যাবে। শুধু একটা কথা বলছি, আমি বহুবার বলি এই কথাটা, যেখানে সুযোগ পাই, আপনাদের অনুষ্ঠানেও বহুবার বলেছি, এই আমরা যারা রাজনীতি করি না, আমরা শেষ কথা বলি না। কোনো আইন আদালত বিচারকটা শেষ কথা বলে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে তার মানুষ। সুতরাং রায়টা মানুষের ওপর ছেড়ে যাওয়া হলো, যে কাকে আপনারা নির্বাচিত করবেন আপনারা ঠিক করুন। কে আপনাদের পাশে থাকবে? আজকে এরা চেষ্টা করছে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে সমস্ত অফিসারদের তাড়িয়ে দিয়ে কি করবে? প্রথম মহিলাদের টাকা বন্ধ করে দাও, তাই তো? তার সূচনা শুরু হয়েছে তো। বেকার যুবকদের টাকা, যুবশ্রী বন্ধ করে দাও। আপনাদের একটা প্রশ্ন, সবেতে আপনারা বেকার বেকার করে চেঁচান। আমরা ছোটবেলা থেকে জেনেছি সবচেয়ে বেশি চাকরি হতো রেল। আমি ঠিক বলছি? রেল দপ্তর। একটু হিসাবটা দেবেন, গত 12 বছরে নরেন্দ্র মোদী সাহেব কটা রেল দপ্তরে চাকরি দিয়েছেন? আমি জবটা তো চাইছি, প্রকাশ করুন না। রাহুলবাবু, নির্বাচনের সময় তথাগততাকেও বলছি, নির্বাচনের সময় এই তালিকাগুলো প্রকাশ করুন। একটা রেল দপ্তর, একটা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, সবচেয়ে বেশি চাকরি হতো। আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স, যেখানে চাকরি হতো। তথাগতবাবু বোধহয় রেলে ছিলেন। মমতা ব্যানার্জি, বরকত গনি খান চৌধুরী হাজার হাজার বাঙালি বেকারকে চাকরি দিয়েছেন রেলমন্ত্রী হিসেবে। আর ইনি সবুজ পতাকা নাড়ছে, বন্দে ভারত। একটা লোককে চাকরি দিয়েছে পশ্চিমবাংলায়, ভাই দেখিয়ে দিন, দেখিয়ে দিন। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে আমার নাম প্রত্যাহার করে নেব। দেখান না, হিম্মত থাকলে।
ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, এটা বলেই শেষ করছি সুমনবাবু, ইউ ক্যান মেক সাম পিপুল ফুল, ইউ ক্যান মেক হ্যাঁ, তথাগতবাবু তো থামিয়ে দিতে চাইবেন, গণতন্ত্রের টুটি চিপে ধরবেন, সত্যি কথাগুলো বলছি, উত্তর দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শেষ হোক। দাঁড়ান, আপনি যখন করে সব এটিকেট আমি জানি, আমার এটিকেট শেখাবেন না। রাহুল বাবু, আপনি ওগুলো গিয়ে আপনার পার্টি অফিসে বলবেন, এখানে বলবেন না, এটা পার্টি অফিস নয়। সত্যি কথা মানুষের কাছে চলে যাচ্ছে, ভয়টা সেইখানে। আচ্ছা আচ্ছা, শুনুন, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইউ ক্যান মেক সাম পিপল ফুল ফর সাম টাইম বাট নট অল পিপল ফর অল টাইম। কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো সম্ভব, সব মানুষকে সারা জীবনের জন্য বোকা সম্ভব নয়। আর তথাগতদা, নির্বাচনের ফল ঘোষণার দিন আবার বলবেন না কামিনী কাঞ্চন 2021-এ কামিনী কাঞ্চন যোগের কথা বলবেন না। আপনি সেই ব্যক্তি যিনি 2021 সালে বিজেপির চরম পরাজয়ের পরে বলেছিলেন টাকা এবং মহিলার সংযোগ বিজেপি নেতৃবৃন্দর বিরুদ্ধে। আপনি তথাগত রায় সেই কথা বলেছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভদ্রতা আপনি আমায় শেখাবেন না। আপনি হেরো সিনা, আপনি রাহুল সিনা নয়, হাঁটতে হাঁটতে হারাধন। আপনি পশ্চিমবাংলায় হাঁটতে, ব্যক্তিগত আক্রমণ না, মানুষের কাছে যান, আমায় শেখাবেন না, আমায় ভদ্রতা শেখাবেন না। রাহুল বাবু, আপনি মানুষের কাছে গিয়ে বিচারটা চান। সবাই ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।